করব ভারতের প্রাকৃতিক ও অর্থনৈতিক পরিবেশের একটি পার্ট ভারতের মৃত্তিকা। ভারতের মৃত্তিকা পড়তে গেলে আমাদের সবার প্রথম যেটা জানতে হবে, বা এক কথায় বলতে গেলে একটু ওই সম্পর্কে জেনে নেওয়া দরকার, আমরা জানিও, সেটা হচ্ছে যে মৃত্তিকা কী। মৃত্তিকা কী বলতে গেলে আমাদেরকে শুরু করতে হবে পুরনো টপিক থেকে, অর্থাৎ আবহ বিকার, যান্ত্রিক আবহ বিকার, রাসায়নিক আবহ বিকার, জৈবিক আবহ বিকার। যান্ত্রিক, রাসায়নিক, জৈবিক ইত্যাদি বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে যে আবহ বিকার হয়, সে আবহ বিকারের দ্বারা শিলা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, যাকে আমরা বলে থাকি বিচূর্ণী ভবন। এবার ভেঙে যাওয়া অংশের শিলাগুলো মূল শিলার ওপরে পড়ে থাকে এবং মূল শিলার ওপরে থাকাকালীন উদ্ভিদের পাতা, শেকড়, প্রাণীর মলমূত্র ইত্যাদির সঙ্গে মিশে গিয়ে, বা কথায় বলতে গেলে ব্যাকটেরিয়ার দ্বারা ওই শিলাগুলো বিয়োজিত হয়ে যায়, অর্থাৎ শিলার বিয়োজন ঘটছে। এইভাবে বিয়োজিত শিলার অংশগুলো, অর্থাৎ আগের চূর্ণ বিচূর্ণ অংশের থেকে আরও বেশি নরম, পাতলা, শিথিল স্তরে পরিণত হয়। সেটাকে আমরা বলে থাকি রেগোলিথ। এক কথায় বলতে গেলে এই রেগোলিথ থেকেই মাটির সৃষ্টি হয়। মূল শিলার ওপর যখন ওই নরম আলগা শিলাস্তর পড়ে থাকছে এবং তার সঙ্গে আবার জৈব ও অজৈব পদার্থের সংমিশ্রণ ঘটছে, তার ফলে ওই শিলার কণাগুলি আরও সূক্ষ্ম সূক্ষ্ম হয়ে যায়, আরও নরম হয়ে গিয়ে শেষে মৃত্তিকার সৃষ্টি করে। তাহলে আমরা মৃত্তিকার সংজ্ঞা কি বলতে পারি? যান্ত্রিক ও রাসায়নিক আবহ বিকারের মাধ্যমে বা জৈবিক আবহ বিকারের মাধ্যমে ভূপৃষ্ঠের শিলা চূর্ণ বিচূর্ণ ও বিয়োজিত হয়ে গিয়ে ভূপৃষ্ঠের উপরেই ভূপৃষ্ঠের সমান্তরালে জৈব ও অজৈব পদার্থ সমৃদ্ধ এক প্রকার পাতলা, নমনীয় বা ভঙ্গুর বলতে পারি যে আবরণী সৃষ্টি করে, যে আবরণীর উপর উদ্ভিদ জন্মাতে পারে, তাকে আমরা বলে থাকি মৃত্তিকা। এবার আমরা আসব ভারতের মৃত্তিকাকে। ভারতের মৃত্তিকা কত প্রকার? ICAR, ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ, 1953 সালে ভারতীয় মৃত্তিকাকে ভাগ করেছে 8টি ভাগে। প্রধান 8টি ভাগে এখানে আমাদের মনে রাখতে হবে। মৃত্তিকার ভাগ ধরতে গেলে অনেক রকম হয়। আমরা যেমন শুধু জেনে আসি পলি মাটি, বেলে মাটি, এঁটেল মাটি, এগুলো কিন্তু একটা মৃত্তিকার ভাগের মধ্যেই পড়ে। আমরা কিছু বিশেষ ধরনের মৃত্তিকা, যেগুলো বিশেষ বিশেষ অঞ্চলে, অর্থাৎ একটা অঞ্চল জুড়ে একই ধরনের মৃত্তিকা দেখা যায়, সেই অঞ্চলের মৃত্তিকাকে একটা নাম দেওয়া হয়েছে। এইভাবে 8 ধরনের প্রধান মৃত্তিকা আমাদের ভারতে দেখা যায়, যার মধ্যে 7টি হচ্ছে খুবই প্রধান। যে মৃত্তিকাগুলি হলো পার্বত্য মৃত্তিকা, পলল মৃত্তিকা, কৃষ্ণ বা কালো মৃত্তিকা, লোহিত মৃত্তিকা, ল্যাটেরাইট মৃত্তিকা, মরু মৃত্তিকা, ওই যে বলছিলাম না 8 নম্বর ভাগটা, সেটা হচ্ছে জলাভূমির মৃত্তিকা। এবার আমরা প্রতিটা মৃত্তিকা সম্বন্ধে ছোট ছোট করে জেনে নেব, অর্থাৎ মৃত্তিকার প্রধান প্রধান বৈশিষ্ট্য কি কি জানতে হবে আমাদের ভারতীয় মৃত্তিকা সম্পর্কে। ভারতীয় মৃত্তিকা কোন কোন জায়গায় দেখা যায়, ভারতীয় মৃত্তিকা বন্টন কত, কোন অঞ্চলে কতটা পরিমাণ দেখা যায়, মৃত্তিকা কেন সৃষ্টি হয়েছে, মৃত্তিকার প্রধান প্রধান বৈশিষ্ট্য কি কি। এটা দেখানোর সময় আমরা যদি ম্যাপ দিয়ে দেখাতে পারি, সেটা আমাদের আরও বেশি ভালো হবে। আমরা ভারতের ভূপ্রকৃতি পড়ার সময় প্রথমে দেখেছিলাম যেটা, সেটা ছিল ভারতের একদম উত্তরে যদি চলে যাই তাহলে সেটা হবে
ভারতের পার্বত্য অঞ্চল ছিল। ভারতের যেটা পার্বত্য অঞ্চল সেটাই হবে ভারতের পার্বত্য মৃত্তিকা, অর্থাৎ পার্বত্য অঞ্চল বরাবর পার্বত্য মৃত্তিকা দেখা যায় একদম উত্তরে। এখানে জম্মু কাশ্মীর রাজ্য, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, সিকিম, অরুণাচল প্রদেশ ইত্যাদি জায়গাতে দেখা যায় পার্বত্য মৃত্তিকা। কি বৈশিষ্ট্য আমরা পাচ্ছি? পার্বত্য মৃত্তিকা 2.85 স্কোয়ার লাখ কিমি, ভারতের মধ্যে 8.7% অঞ্চল জুড়ে দেখা যায় সমগ্র পার্বত্য অঞ্চলে। সৃষ্টির কারণ প্রধান প্রধান বৈশিষ্ট্য কি কি হবে? সৃষ্টির কারণটাই কিন্তু একটা প্রধান বৈশিষ্ট্য, এটা আমাদেরকে মনে রাখতে হবে। জৈব পদার্থ শিলাচূর্ণের সঙ্গে মিলিত হয়ে সৃষ্টি হয়। জৈব পদার্থ বলতে গাছের পাতা, শিকড় ইত্যাদি। তাই এই মৃত্তিকা রং কেমন হয়, এটা একটা বিশেষ বৈশিষ্ট্য। রং হয় ঘন কালো ও ধূসর বাদামি। যেটা সৃষ্টির কারণ ছিল সেখান থেকে আমরা পেয়ে যাব এর আরেকটি প্রধান বৈশিষ্ট্য, না মাটিতে কি হবে, জৈব পদার্থের পরিমাণ বেশি হবে। এবার আসছি আমরা মাটিতে কিছু খনিজের দিকে। মাটিতে সেরকম খনিজ নেই বললেই চলে, অর্থাৎ পটাশ, ফসফরাস খুবই কম। তাই মাটিটা কি হবে, অনুর্বর হবে। এই মাটির কণাগুলো কেমন হয়, স্থূল কণা, অর্থাৎ এক প্রকার বলতে গেলে এটা হচ্ছে হিউমাস মাটি বা পর্জল শ্রেণীর মাটি। প্রধান প্রধান ফসল তাহলে কি হয়, এটা আমরা আগেও পড়েছি আর সবাই জানি বলতে গেলে। ফসল হয় চা, কফি, বিভিন্ন মশলা, দারচিনি, মনে পড়ছে তো, ফল ইত্যাদি। নেক্সট আমরা একদম উত্তরে ছিলাম, উত্তর থেকে আমরা একটু একটু করে দক্ষিণ দিকে নামলাম। উত্তরের পরেই যখন আমরা দক্ষিণে আসছি, সেই অঞ্চলটা কি অঞ্চল, পলল মৃত্তিকাযুক্ত অঞ্চল। অর্থাৎ এটা ছিল ভারতের সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র সমভূমি। আমরা পার্বত্য অঞ্চল থেকে এবার আমরা সমভূমিতে নেমে এসেছি। স্বাভাবিক, আমরা পাহাড় থেকে নিচের দিকেই নেমে আসি, তাই আমরা দক্ষিণে নেমে এলাম। এখানে ছিল সিন্ধু নদীর তীরে সিন্ধু নদীর উপত্যকা, গাঙ্গেয় উপত্যকা, ব্রহ্মপুত্র উপত্যকা। এই তিনটে উপত্যকা বরাবর ছিল আমাদের ভারতের বিশাল সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র নদীর সমভূমি। তিনটে নদী প্রচুর পরিমাণে পলি জমা করেছে, আর সেই পলি জমা হয়ে হয়ে অঞ্চলটা সৃষ্টি হয়ে গেছে আমাদের কোন মৃত্তিকা, না পলল মৃত্তিকা। 15 লক্ষ বর্গ কিমি অঞ্চল জুড়ে বা 46% অঞ্চল জুড়ে দেখা যাচ্ছে পলল মৃত্তিকা। পলি জমে সৃষ্টি হওয়ার জন্য এর প্রধান বৈশিষ্ট্য হয়ে যাবে সেটা হবে যে মৃত্তিকার গ্রথন। পলল মৃত্তিকার গ্রথন সব থেকে ভালো হয়, কারণ মৃত্তিকাতে পলি, বালি, কাদা তিনটে অনুপাতই মোটামুটি সমান থাকে বললেই চলে। মাটির গঠন তাহলে কি হচ্ছে, অনেক ভালো। যে মাটির গঠন ভালো
সেই মাটি উর্বর হবে, তাহলে সেই মাটিতে ফসলও ভালো জন্মাবে। রং কীরকম হবে? ঘন খয়েরি রঙের হবে, হালকা খয়েরি হতে পারে, যেটা মাটি মাটি রং আমরা বলে থাকি, বা কালো রঙের হতে পারে। এই মাটিতে আর কি বৈশিষ্ট্য পাবো আমরা? পটাশ ও ফসফরাসের পরিমাণটা বেশি, কিন্তু জৈব পদার্থ কম, নাইট্রোজেন কম। প্রধান ফসল কি হবে? পলিমাটির ফসল সম্পর্কে সবারই জানা আছে, ধান, গম, পাট, ইক্ষু, আলু ইত্যাদি। পলিমাটির আরও কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে, এ সম্পর্কে বলে রাখি। পলিমাটি অঞ্চল বিশেষে আলাদা আলাদা দেখা যায়, যেমন নদীর যেমন উচ্চ অববাহিকা হয়, নদীর নিম্ন অববাহিকা হয়, অর্থাৎ যেগুলো নদীর উচ্চ অববাহিকা প্রাচীন অঞ্চল, সেখানে হবে ভাঙাড় জাতীয় মাটি। নিম্ন অববাহিকা অর্থাৎ নবীন পলিমাটি খাদার জাতীয় মাটি। এছাড়া শিবালিক হিমালয়ের পাদদেশে দেখা যায় একটা বিশেষ মাটি, সেটা হচ্ছে ভাবর। এগুলো হচ্ছে প্রধান প্রধান বৈশিষ্ট্য। এবার আমরা যেটাতে আসবো সেটা হচ্ছে ভারতের আরেকটা প্রধান ধরনের মৃত্তিকা, বিশেষ মৃত্তিকা, সেটা হচ্ছে আমাদের কৃষ্ণ কার্পাস মৃত্তিকা। কৃষ্ণ মৃত্তিকা ভারতের মধ্যে 5.50 স্কোয়ার লাখ অর্থাৎ 5.50 বর্গ কিমি অঞ্চল জুড়ে দেখা যায়, লক্ষ বর্গ কিমি অঞ্চল জুড়ে দেখা যায়। আর যেটা ভারতের মধ্যে হচ্ছে 17% এরিয়া, 17% অঞ্চল জুড়ে বিস্তার লক্ষ্য করা যাচ্ছে। কৃষ্ণ মৃত্তিকার আমরা অবস্থানে আসি যে কোন কোন রাজ্য। কৃষ্ণ মৃত্তিকার রাজ্যগুলো হচ্ছে, এখানে আমরা দেখাই, এই হচ্ছে আমাদের গুজরাটের দক্ষিণে অংশ, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, এই আমাদের ছত্তিশগড়, তেলেঙ্গানার উত্তর অংশ, অন্ধ্রপ্রদেশের উত্তর অংশ, কর্ণাটক, গুজরাটের কিছু অংশ, মধ্যপ্রদেশের কিছু অংশ, মহারাষ্ট্র, কর্ণাটকের উত্তর অংশ, তেলেঙ্গানা, ছত্তিশগড়। এখানে দেখা যাচ্ছে আমাদের কৃষ্ণ মৃত্তিকা। আমরা দেখেই বুঝতে পারছি এই অঞ্চলটা দেখা যাচ্ছে ভারতের দক্ষিণ মধ্যভাগ জুড়ে, অর্থাৎ যেখানে আছে দাক্ষিণাত্য মালভূমি, ভারতের প্রধান মালভূমি অঞ্চল। এই দাক্ষিণাত্য মালভূমি, এখান থেকে হচ্ছে ছোটনাগপুর মালভূমি, অর্থাৎ পুরো মালভূমিটা যেটা সৃষ্টি হয়েছে দিদার অনুৎপাতের ফলে। অনুৎপাতের ফলে সৃষ্টি হওয়ার জন্য কি হয়েছে না, এখানে লাভা জমা হয়ে অঞ্চলের সৃষ্টি হয়েছে। লাভা জমা হওয়া অর্থাৎ কোন শিলা না, আগ্নেয় শিলা, ব্যাসাল্ট ভূমির শিলা। তাহলে ব্যাসাল্ট শিলা থেকে এই মৃত্তিকার জন্ম। তাই এর রং হচ্ছে কালো। ব্যাসাল্ট থেকে সৃষ্টি হয়েছে বলে এর রং কালো। আর একটা কথা বলতে গেলে কৃষ্ণ মৃত্তিকার অপর নাম হয় রেগুড় মৃত্তিকা। সে রেগুর নামকরণটা কেন হয়েছে? তেলেগু শব্দ, তেলেগু, রেগুড়া বা রেগাড়া থেকে। তাহলে মৃত্তিকার রং কালো, মৃত্তিকা আগ্নেয়শিলা থেকে সৃষ্টি হয়েছে। এই শিলা আমরা বলছি ব্যাসল্ট শিলা। এবার সেখানে তাহলে খনিজটা কি থাকে? খনিজ থাকে টাইটানিয়াম অক্সাইড। এই কারণেও কিন্তু এর রংটা কালো। এছাড়াও এই মাটিতে কিন্তু অ্যালুমিনিয়াম অক্সাইড থাকে।
লৌহ অক্সাইড থাকে, পলিবালি কাদা থাকে, তাহলে থাকে নাকি? এগুলো সব তো থাকে। থাকে নাকি? থাকে না হচ্ছে পটাশ, এগুলো হচ্ছে থাকে না। পটাশ, ফসফেট, নাইট্রোজেন, হিউমাস থাকে না বা খুবই কম পরিমাণে থাকে বললেই চলে। এই মৃত্তিকাতে ধান, গম ইত্যাদি সেরকম যে ফসলগুলো হয়, প্রধান খাদ্য ফসল, সেগুলো তাই হয় না বললেই চলে। প্রধান প্রধান ফসল কি? মিলেট অর্থাৎ জোয়ার, বাজরা, রাগি, এইগুলো। তৈলবীজ, বিভিন্ন ধরনের তৈলবীজ। আর তৈলবীজে তো ভারত বিখ্যাত তৈলবীজ চাষের জন্য। তামাক, পেঁয়াজ, জব ইত্যাদি। আর এইগুলো ছাড়া যেটা প্রধান ফসল সেটা হচ্ছে কার্পাস, যেটার নামে এই মৃত্তিকাটার নামকরণ, এটা আমরা সকলেই জানি। তাহলে এটাও একটা বিশেষ ধরনের মৃত্তিকা হয়ে গেল, কৃষ্ণ মৃত্তিকা। এখন পর্যন্ত আমাদের তাহলে পার্বত্য মৃত্তিকা, পলল মৃত্তিকা, কৃষ্ণ মৃত্তিকা, এই তিনটি মৃত্তিকা সম্পর্কে আলোচনা করা হলো। বাকি যে মৃত্তিকাগুলি বাকি থেকে যাচ্ছে সেগুলি আমরা এর পরবর্তী ভিডিওতে আলোচনা করব।